নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহে মুখোমুখি নিয়ে আসি আপনাদের কাছে। হ্যাঁ, জানি আপনারা হয়তো রোববারে 7টার সময়, সন্ধ্যে 7টার সময়ই হয়তো অনেকে দেখেন না, অনেকে হয়তো অন্য সময় দেখেন, অর্থাৎ টেলিভিশনের পর্দায় না দেখে দেখেন হয়তো ইউটিউবে বা ফেসবুক লাইভ যেটা হয় সেখানে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মে। কিন্তু আমাদের যে বিষয়গুলো থাকে এই মুখোমুখিতে, যে সমস্ত মানুষদের সম্মুখীন আমরা হই, যে সমস্ত বিশিষ্ট মানুষের মতামত আমরা নিই, সেই মতামতগুলো কিন্তু মিলিয়ে যায় না হাওয়ায়। সেই মতামতগুলো কিন্তু পরবর্তীতেও সেগুলো বর্তমানের মতোই একই রকম ক্রিয়াশীল হয়ে থাকে। যেমন ধরুন, গত অগস্ট মাসে দুটি ঘটনা ঘটে গিয়েছিল পরপর। এই যে অগস্ট মাস আমরা ছেড়ে এলাম, সেই অগস্ট মাসে দুটি ঘটনা। একটি ঘটেছিল 5ই অগস্ট। বাংলাদেশে যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছিল সেখানে ছাত্র আন্দোলনের জেরে, এবং সেই ছাত্র আন্দোলন পরবর্তীতে প্রায় গণ আন্দোলনে পরিণত হয়েছিল। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত বাংলাদেশের উত্তেজনার কিন্তু প্রশমনের লক্ষণ মাঝে মাঝে দেখা যাচ্ছে, কিন্তু একেবারে যে প্রশমিত হয়েছে তেমনটা বলা যাচ্ছে না। অন্যদিকে সেই অগস্ট মাসেই ঘটে গিয়েছিল আরও একটি নারকীয় হত্যাকাণ্ড আরজি কর মেডিকেল কলেজে। অর্থাৎ 9ই অগস্টের ভোর আমাদের কাছে সত্যি সত্যি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সেই গানটার মতন মনে হয়েছিল, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। আদতে সেই অন্ধকার কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। এখনো পর্যন্ত কিন্তু তিলোত্তমা বিচার পাননি। এখনো পর্যন্ত রাস্তায় নামতে হচ্ছে সুবিচারের দাবিতে। এখনো পর্যন্ত সেই ছবিটাই আমাদের দেখতে হচ্ছে যে 90 দিনের মধ্যে চার্জশিট না দিতে পারার জন্য, সিবিআই সেই চার্জশিট জমা না করতে পারার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদেরকে জামিন দিল আদালত। সেই ছবিটা আমাদের চোখের সামনে উঠছে। এই ছবিগুলো খুব একটা সুখকর হয়তো নয়, কিন্তু এই বিষয়গুলো আলোচনার যোগ্য। আর ঠিক তার পাশাপাশি আরও নানান রকম ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে, আমাদের রাজ্যে, আমাদের দেশ জুড়ে এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও। সেই সব নিয়ে আজকে কথা হবে। যার সঙ্গে তাকে আমরা বারবার পেয়েছি, অনেকবার পেয়েছি, আমাদের এই স্টুডিওতে পেয়েছি, ভার্চুয়ালিও পেয়েছি। এই মুহূর্তে ভার্চুয়ালি রয়েছেন আমার সঙ্গে আজ সন্ধ্যায় নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাই নীলাদ্রি। আমাদের এই অনুষ্ঠানে, মুখোমুখি অনুষ্ঠানেও পেয়েছি নীলাদ্রিকে বার দুয়েক এর আগেও, আর এবারেও পেয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই মুহূর্তে যে নানান রকম ঘটনাগুলো আমাদের চারপাশে ঘটে চলেছে নীলাদ্রি, সেই ঘটনাগুলোর মধ্যে আমরা দেখছি আবার রাস্তায় নেমে আবার বিচারের দাবিতে মিছিল হচ্ছে। আবার অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তারা খালাস পাননি, কিন্তু জামিন পেয়েছেন। অভিজিৎ মণ্ডল তো খালাস পেয়েছেন, কারণ তার বিরুদ্ধে কোনো মামলাই নেই এই মুহূর্তে। কিন্তু সন্দীপ ঘোষ এখনই হয়তো জামিন পেলেও জেল থেকে মুক্ত হচ্ছেন না। কিন্তু তাহলে সিবিআই তদন্ত, যে নিরপেক্ষ তদন্তের দাবি আমরা করে এসেছি, আমি সেইটা নিয়ে একটু প্রাথমিকভাবে আলোচনাটা করতে চাইছি। যে নিরপেক্ষ তদন্তের দাবি আমরা করে এসেছি বারংবার, সবাই করেছেন, সবাই চেয়েছেন। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে এই একটা টাইম পিরিয়ড বলেছিলেন, এবং তার মধ্যে যদি না হয় তাহলে সিবিআই এর হাতে দিয়ে দেওয়া হবে গোটা বিষয়টার তদন্তভার। সেটা সেই অগস্ট মাসে মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবং তারপরেই দিন 5-এর মধ্যেই তদন্তভার চলে গেল সিবিআই এর হাতে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা করা গেল না। পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল প্রথম, সেই সঞ্জয় রায়, তিনি একমাত্র এখনো পর্যন্ত তাকে স্কেপগোট করা হলো কোনো কোনো মহল থেকে, এরকমটাও অভিযোগ উঠেছে। আমি সেই অভিযোগগুলোর মধ্যে যেতে চাইছি না, কিন্তু এই মুহূর্তে ছবিটা ঠিক তাহলে কি হলো? সিবিআই কি তাহলে শুধুমাত্র ওই সেই পুরনো কথাটাই এসে গেল, তাদের দীর্ঘসূত্রিতা, বিরোধীদের ভয় দেখানোর জুজু আদতে কোনো কাজের নয়? নীলাদ্রি। শান্তম, প্রথমত একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সত্যিকারের নিরপেক্ষ বিচার যদি হয়, তাহলে বিচার হবে প্রমাণের ভিত্তিতে। আমরা কি চাইছি, আমাদের মনঃপূত বিচারের ফলাফল যদি না হয় তাহলে সেটা নিরপেক্ষ নয়, আর মনঃপূত ফলাফল হলেই সেটা নিরপেক্ষ, এটা ভাবা বোধহয় ঠিক নয়। আমরা কোথাও বিচারের আগেই কিছু মানুষকে দোষী বলে ধরে নিয়েছিলাম, তাদের শাস্তিও চেয়েছিলাম।
হতে পারে আবেগের বশে এটা হতেই পারে, একটা গণ আন্দোলনে এটা হতেই পারে, কিন্তু তার মানে এই নয় বিচার আমাদের যেটা আমরা চেয়েছিলাম সেই পথেই এগোবে একটা প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে। সেখানে আত্মপক্ষ সমর্থনের অধিকার সবার আছে, সন্দীপ ঘোষেরও আছে, এবং তার বিরুদ্ধে যদি যথার্থ প্রমাণ না পাওয়া যায় তাকে ছেড়ে দেওয়ার অধিকারও আদালতের আছে। এটা যদি বাংলাদেশ হতো শান্তম, হয়তো জনতা যেটা চাইছে আদালতও সেভাবেই রায় দিত, যেটা আমরা অতীতে দেখছি। যে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এক সময় দুর্নীতির অভিযোগ ছিল, অভিযুক্ত নয় দোষী সাব্যস্ত হয়েছিলেন, সমস্ত অভিযোগ ধুয়ে মুছে সাফ হয়ে গেল যখন পট পরিবর্তন করত। কিন্তু ভারতবর্ষে সৌভাগ্যজনক, আমাদের সৌভাগ্য, সেই ধরনের পরিণতির দিকে আমরা যাইনি। বিচার ব্যবস্থা এখানে জনগণ কি চাইছে তার থেকে অনেক বেশি তারা ফোকাস করে প্রকৃত সত্যটা কি, প্রমাণের ভিত্তিতে সত্য কি উদ্ঘাটিত হচ্ছে। সেদিক থেকে আমি কিন্তু হতাশ নই, বরঞ্চ আশান্বিত যে বিচার ব্যবস্থা মানুষ কি চাইছে সেটা মাথায় না রেখে প্রমাণ কি বলছে তার উপর জোর দিয়েছে। কিন্তু সিবিআই এর 90 দিনের মধ্যে চার্জশিট না দিতে পারা, তারা বলেছিলেন এরকমটাই। আদালতের কথাটাও আমি বলবো, অবশ্যই তারা সিবিআই এর তদন্তে কখনো খুশি হয়েছেন, কখনো অখুশি হয়েছেন, এবং এরকমটাও বলেছেন যে সিবিআই এর তদন্ত মোটামুটি ঠিক পথেই চলছে, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে তদন্তে। সেই নামগুলো এখনো পর্যন্ত প্রকাশিত নয়। ঘটনার পর 120 দিন, অর্থাৎ 4 মাসেরও বেশি সময় কেটে গিয়েছে নীলাদ্রি। দেখুন, চার্জশিট তো একটা প্রমাণের ভিত্তিতে দিতে হবে। যে প্রমাণগুলো সিবিআই পেয়েছে তার ভিত্তিতেই সিবিআই কে এগোতে হবে। আবার বলছি, মিডিয়া কি চাইছে, মানুষ কি চাইছে, তার ভিত্তিতে সিবিআই শুধু এগোতে পারে না বা আদৌ এগোতে পারে না। এখানে কোথাও এই গণ আন্দোলনের ফলে একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে গণ আন্দোলন মনে করছে সন্দীপ ঘোষ দোষী, সুতরাং সন্দীপ ঘোষকে শাস্তি দিতে হবে, সিবিআই কে প্রমাণ করে দেখাতে হবে যে সন্দীপ ঘোষ দোষী বা অমুক পুলিশ অফিসার দোষী। এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু একটা ফ্যাসিজমের এই চিন্তার মধ্যে লুকিয়ে আছে, গণ ফ্যাসিজম আমি এটাকে বলবো, যে কিছু ব্যক্তির ফ্যাসিজম নয়, সমষ্টির ফ্যাসিজম। তারা তাদের ধারণাটাকে বিচার ব্যবস্থার উপর ইম্পোজ করতে চেয়েছিলেন। আমি জানি না ফলাফল কি হবে, এখনো অব্দি তারা বেল পেয়েছেন, নির্দোষ বলে সাব্যস্ত হননি, কিন্তু আমার আশা যাই হোক না কেন প্রমাণের ভিত্তিতে হবে। কারো বিরুদ্ধে যদি প্রমাণ না পাওয়া যায়, হতে পারে প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে বা হতে পারে নষ্ট করা হয়নি, কিন্তু যদি প্রমাণ না পাওয়া যায়, কিছু মানুষ বা একটা বৃহত্তর শ্রেণীর মানুষ মনে করেন তারা দোষী বলে তাকে শাস্তি দিতে হবে, এটা কোনো গণতান্ত্রিক দেশে, প্রকৃত গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আমি ঠিক এই জায়গাটা থেকে আরো দুটো উদাহরণের কথা বলবো। সেটা হচ্ছে, যদিও সেগুলো ডিফারেন্ট কেস, একটা জয়নগর দক্ষিণ 24 পরগনার, আরেকটি হচ্ছে মুর্শিদাবাদের ফরাক্কা। সেখানেও দুটি ক্ষেত্রেই নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল, এবং সেটাতে একটিতে জয়নগরের ক্ষেত্রে 62 দিনের মাথায় শাস্তি ঘোষণা করলো আদালত। অন্যদিকে আমরা দেখলাম ফরাক্কার ক্ষেত্রে সেখানে 60 দিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শাস্তি ঘোষণা হয়ে গেল আর কি। তো এই দুটো ক্ষেত্রে রাজ্য পুলিশ তদন্ত করেছে, এবং রাজ্য পুলিশের অ্যাট দি সেম টাইম একই সময়ে এই ঘটনাগুলো ঘটছে, এবং রাজ্য পুলিশের টুপিতে নতুন পালক যুক্ত হচ্ছে। অন্যদিকে সিবিআই তদন্ত তাদের শেষ করতে পারছে না, যদিও সিবিআই এর হাতে যে কেসটি রয়েছে সেই মামলাটি যথেষ্ট জটিল এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার অনেক ডালপালা রয়েছে। শান্তম, আমাদের মনে রাখতে হবে আরজি কর কেসে সিবিআই প্রথম দিন থেকে দায়িত্ব পায়নি, দায়িত্ব ছিল রাজ্য পুলিশের ওপর, এবং এই অভিযোগ মিডিয়াতেও অনেক সময় করা হয়েছে যারা রাজ্য পুলিশ এই কদিনে বহু প্রমাণ নষ্ট করেছে যখন রাজ্য পুলিশের হাতে দায়িত্ব ছিল। এই অভিযোগটা উঠে এসছে যে কারণেই হোক, এবং সেই কারণে তো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল অ্যারেস্টেড হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু বহু প্রমাণ নষ্টের পর সেটা হয়েছিলেন, এবং তার বিরুদ্ধে যে প্রমাণের ভিত্তিতে অ্যারেস্টেড হয়েছিলেন, তারপর যদি আরো প্রমাণ না পাওয়া যায় তার অপরাধকে, তাকে দোষী সাব্যস্ত করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তাকে কখনোই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। যে কেসগুলো রাজ্য পুলিশ সলভ করেছে সেই কেসগুলোতে কিন্তু এমন কোনো ব্যক্তি জড়িয়ে ছিলেন না সম্ভবত যারা শাসক দলের ঘনিষ্ঠ। 2 নম্বর কথা হচ্ছে, এই ধরনের কেসে প্রথম দিন থেকেই রাজ্য পুলিশ দায়িত্বে ছিল, এবং কোনো পলিটিক্যালি ক্লোজ, মুখ্যমন্ত্রীর ক্লোজ বা অন্য কোনো মন্ত্রীর কোনো ব্যক্তিত্বের নাম উঠে আসেনি। সেই কেসের সাথে এই কেসকে বোধহয় গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। সিবিআই যদি প্রথম দিন থেকে দায়িত্ব পেত, এবং যদি তারা
চার্জশিট তা সত্ত্বেও না দিতে পারতো প্রমাণের অভাবে, তাহলে আমরা প্রশ্ন করতে পারতাম এখানে কয়েকদিন মাঝে অতিক্রান্ত হওয়ার পর সিবিআই দায়িত্ব পেয়েছে এবং সে কথা তারা বারবার বলেছে, সেখানে উপযুক্ত প্রমাণের অভাবে কেউ যদি ছাড়া পেয়ে যান, তাকে সিবিআই কে দোষ দেওয়ার আগে আমাদের বোধহয় ভাবা উচিত রাজ্য পুলিশকে প্রথমে দায়িত্ব দেওয়াটা ঠিক হয়েছিল কিনা, আর যদি রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে তাহলে সিবিআই এর হাতে মাঝপথে দায়িত্ব অর্পণ করাটাও ঠিক ছিল কিনা। রাজ্য পুলিশ তো অবশ্যই যে কোনো ঘটনা ঘটলে সেটা তো সিটি পুলিশ বা রাজ্য পুলিশ তারাই দেখবেন, স্টেট পুলিশ। কিন্তু বিষয়টা হচ্ছে তারপরে হয়তো সেটা সিবিআই কিংবা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে যেতে পারে বা কোনো বিশেষ দপ্তরকে দায়িত্ব দেওয়া হতে পারে, সেটা সিআইডিও হতে পারে। যাই হোক, আমি একটু সিবিআইকে এবার একটু নিষ্কৃতি দিই, আলোচনার মধ্যে এবারে আনি এই আন্দোলনের, মানে যে আন্দোলনটা রাস্তায় নেমে করা হচ্ছিল তাতে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ ছিলেন, তারা পরবর্তীতে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন এবং একজনকে সেখানে দেখা গেল, মানে যে আন্দোলন থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান উঠতেও দেখা গিয়েছে, যে আন্দোলনের আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাড়িতে এক কাপ চা পর্যন্ত খেতে নিষেধ করেছেন, মানা করেছেন, খেতে চাননি, তাদের মধ্যে একজনকে দেখা গেল সরকারি মঞ্চে উঠে পুরস্কার নিতে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দেখতে পাওয়া গেল যে তারা হয়তো নিজেদের প্রচারের কাজে বেশ খানিকটা ব্যস্ত হয়ে পড়েছেন আর কি। তো এইটা নিয়েও কটাক্ষ কিন্তু চতুর্দিক থেকে উঠে আসছে এবং এই আন্দোলনটা, যে আন্দোলনটা ছিল শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয়, সেই সঙ্গে সঙ্গে গণ আন্দোলনও তৈরি হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে থেকে একটা বড় অংশ তারাও বিভিন্ন মিছিলে পা মিলিয়েছেন, বেশ কয়েকবার যানজটের মুখোমুখি পড়ে ক্যামেরা নিয়ে নামতে হয়েছে রাস্তায়, কিন্তু সেই বিষয়গুলো বেশ খানিকটা স্তিমিত, বেশ খানিকটা ঝিমিয়ে পড়েছে। আবার সেটা কি মাথাচাড়া দিয়ে উঠবে এর ফলে, মানে এর পরে এই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল, তাদের রিলিজ বা জামিন, যাই হোক বেল, এই সমস্ত ঘটনাগুলো বেশ খানিকটা আবার কি খানিকটা উস্কে দিতে পারে এই গণ আন্দোলনকে? আবার কি মানুষ, আপনি যেটা একদম শুরুতেই বলছিলেন যে গণ আন্দোলনটা গণ ফ্যাসিজমে পরিণত হয়ে যেতে পারে, সেরকমটা কি সম্ভাবনা আবার রয়েছে? দেখুন, সম্ভাবনা সবসময় থাকে এবং আন্দোলন শুধু সবসময় স্বতঃস্ফূর্তভাবে হয় বলে আমার বিশ্বাস নয়, অনেক সময় আন্দোলন করানো হয়। আমাদের দেখতে হবে এই যে এত বড় বড় আন্দোলন সংগঠিত হয় বিভিন্ন দেশে বিভিন্ন সময়, এই আন্দোলনের ফান্ডিং কোত্থেকে আসে, এই আন্দোলনকে অর্থনৈতিকভাবে সাহায্য করেন কারা, সেটা কি দেশের কোনো মানুষ না কোনো বিদেশি শক্তি অনেক সময় রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য এই ধরনের কাজে লিপ্ত থাকেন। সাম্প্রতিক বাংলাদেশে যে গণ আন্দোলনটা হলো, সেই আন্দোলনের প্রেক্ষাপট ছিল বাংলাদেশের কোর্টের একটি রায়, সাংবিধানিক রায়, সেই রায়কে কেন্দ্র করে যে আন্দোলন হলো, বহু মানুষ বলছেন তার পেছনে মার্কিন ডিপ স্টেটের একটি হস্তক্ষেপ ছিল, তাদের প্ররোচনা ছিল। ঠিক এই কারণে এই আন্দোলনের পর যখন সরকার ক্ষমতাচ্যুত হলো, নতুন সরকার এলো, তার মাথায় এমন লোককে বসানো হলো যার বিরুদ্ধে অভিযোগ তিনি মার্কিন ডিপ স্টেট অর্থাৎ জর্জ সোরোস, হিলারি ক্লিন্টনের মতো ব্যক্তিত্বদের অনেক কাছের মানুষ, তাদের আর্থিকভাবেও নির্বাচনের সময় সাহায্য করেছেন। এই অভিযোগ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ওঠে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট তীব্র সমালোচনা হচ্ছে, বিশেষ করে তার হিন্দু বিদ্বেষ বা সংখ্যালঘু বিদ্বেষী বিভিন্ন পদক্ষেপের জন্য। আমরা চোখের সামনে সেই আন্দোলন, সেটাও তো একটা আন্দোলন ছিল। সুতরাং একইভাবে বোধহয় প্রশ্ন করার সময় হচ্ছে শান্তম, আরজি করে যে গণ আন্দোলন, বহু মানুষ নিশ্চয়ই পার্টিসিপেট করেছিলেন, নাহলে এত বড় আন্দোলন হতো না। কিন্তু এই আন্দোলনের পিছনে প্রকৃতপক্ষে কারা ছিল, এর পেছনে কি এমন কোন শক্তি কাজ করছিল যারা বাংলাদেশের মতো ভারতবর্ষ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন? এমন কোন শক্তি কাজ করছিল যারা কোনোভাবে এখানে দুর্গাপুজো বা অন্যান্য উৎসবকে কিছুটা, উৎসবের আগেই আন্দোলনটা হয়েছিল, আর বাংলাদেশের আন্দোলন শেষ হওয়ার পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক অস্থিরতা ভারতবর্ষে তৈরি করা এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারদের বিরুদ্ধে এই অস্থিরতা তৈরি করে ক্ষমতা বদলের একটা চেষ্টা করা। কারণ কিছু মানুষ হয়তো গণতান্ত্রিক ভাবে জিতে আসার ক্ষেত্রে সেভাবে স্বাচ্ছন্দ্য ছিলেন না। এই প্রশ্নগুলো কিন্তু আজ এসে যাবে এই কারণে যারা আন্দোলন করেছিলেন তাদের বামপন্থী পরিচয়টা খুব স্পষ্ট হয়ে গেছে। তারা শুধু শাসক দলের বিরোধী নন, তারা কিন্তু বামপন্থায় বিশ্বাসী। ঠিক এই কারণে কেন্দ্রের শাসক দলের প্রতিনিধিরা যখন এই আন্দোলনে যোগ দিতে এসেছিলেন, জনগণের আন্দোলনে তো সবার যোগ দেওয়া উচিত, তারা কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল।
মাননীয় এমপি, মাননীয় এমএলএ তারাও আন্দোলনে ব্যক্তিগত ইচ্ছায় যোগ দিতে এসে প্রত্যাখ্যাত হয়েছিলেন। খুব মানুষের কাছে খুব স্পষ্ট হয়ে যাচ্ছিল এটা একটা বামপন্থীদের আন্দোলন। এই আন্দোলনের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করা। ঠিক এই কারণে উৎখাত করা, কারণ বামপন্থীরা বারবার তারা শূন্যে পর্যসিত হয়েছে। এমনকি এই আন্দোলনের পর যে 6টা উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু তৃণমূল জিতেছে এবং বামপন্থীরা কার্যত শূন্যে পর্যবেসিত হয়েছে। শুধু শূন্য না, তারা জামানত রাখতে পারে। 1 নম্বর তৃণমূল, 2 নম্বর বিজেপি, এক জায়গায় আইএসএফ 1 নম্বর। কোথায় গেল বামপন্থীরা? অর্থাৎ আমরা যদি বলি এই আন্দোলনের পিছনে বিরাট জনসমর্থন ছিল, তাহলে প্রশ্ন এসে যায় সেটা কেন ভোটে প্রতিফলিত হলো না? মানুষের যদি এত বিদ্বেষ থাকবে সরকারের বিরুদ্ধে, আমি কখনোই তৃণমূল সরকারের যেভাবে এই ক্রাইসিসকে ম্যানেজ করেছেন আমি সমর্থন করছি না, কিন্তু প্রশ্নটা কিন্তু এসে যায় শান্তম, তাহলে সেই বিদ্বেষের প্রতিফলন কেন একটা গণতান্ত্রিক ভোটিং ব্যবস্থায় হলো না? এমন তো হয়নি, কেউ তো বিরাট একটা রিগিং এর অভিযোগ করেনি, নাকি রিগিং এর দিকে আঙুল তুলে আমরা এটা এক্সপ্লেন করব যে বামপন্থীরা কেন এই আন্দোলনের পরও তাদের জামানত চলে গেল? একদমই। আমরা কিন্তু সেরকমটাই ভেবেছিলাম যে এই এত গণ আন্দোলন, যেটা মূলত শহরমুখী আন্দোলন, সেই শহরমুখী আন্দোলনের ছাপ কি উপনির্বাচনে পড়বে তার জন্য আমরা অপেক্ষা করেছিলাম প্রশ্ন মনের মধ্যে নিয়ে, কিন্তু আদতে কোনো প্রশ্নের মানে কোনো ছাপ তেমন ভাবে, কোনো প্রভাব তেমন ভাবে পড়লই না। সাধারণত উপনির্বাচনগুলোতে ফলাফল বদলে যাবে, সরকার বদলে যাবে, এরকম কোনো সম্ভাবনা থাকে না। আর সেই কারণে একটু সরকারের পক্ষেই ভোট পড়ে, সেটাও আমরা দেখেছি, সেই ট্রেন্ডটাও দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে একেবারে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বামেদের, তারা একা লড়ে কিংবা সঙ্গে আইএসএফকে নিয়ে লড়ে বামপন্থী দলগুলো কংগ্রেসকে আলাদা করে দিয়েও তেমন ফলাফল করতে পারেনি। আমি এইবারে একটুখানি নীলাদ্রি বাংলাদেশের দিকে যেতে চাইছি। মানে এই মুহূর্তে স্টুডিও ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আদতে আলোচনাটাকে একটু বাংলাদেশমুখী করতে চাইছি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো, সেই অভ্যন্তরীণ বিষয়গুলো তারা সামলাচ্ছেন যারা তত্ত্বাবধায়ক সরকার, যার শীর্ষে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি সামলাচ্ছেন। কিন্তু সেই বিষয়গুলোতে রাজ্য তেমন করে কিছু বলতে চাইছে না। স্বাভাবিক, খুব স্বাভাবিক, এটা তো কেন্দ্র সরকারের বিষয়। কেন্দ্র সরকার, ভারত সরকার যা বলবার বলবে, কারণ তাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের সীমান্তবর্তী রাষ্ট্র সবচাইতে বেশি এই রাজ্যটার সঙ্গেই সীমানা ভাগ করেছে বাংলাদেশ। সুতরাং এই রাজ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, 2 হচ্ছে এই রাজ্যে কেন্দ্রে যে দলের সরকার, সেই দলের সরকার নয়, এবং সেই কারণবশত কেন্দ্রের সব কিছু মেনে নিতে হবে, বা কেন্দ্রের যে নেতৃত্বে রয়েছে যে দলটি ভারতীয় জনতা পার্টি, তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে তৃণমূল কংগ্রেসের, এরকম কোনো দায়ও তৃণমূল কংগ্রেসের নেই, যারা এই রাজ্যের শাসক দল। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন যে মতামতগুলো বেরিয়ে আসছে, সেখানকার নেতৃত্বের, সেখানকার যে ধর্মীয় নেতৃত্ব, তারাও যেরকমটা বলছেন, তাতে একদিকে যেমন নরেন্দ্র মোদীকে তারা বিষোদ্গার করছেন তার বিরুদ্ধে, আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধেও বিষোদ্গার করছেন। এই বিষোদ্গারটা খুব একটা সহজভাবে মেনে নেওয়া কি সম্ভব পশ্চিমবঙ্গ কিংবা ভারতের পক্ষে? আমি সামগ্রিকভাবে ভারতের পক্ষেই বলবো, কারণ পশ্চিমবঙ্গ ভারতেরই একটি রাজ্য। নীলাদ্রি, প্রথম কথা শান্তম, নরেন্দ্র মোদী এপ্রিলে যে নির্বাচন হয়েছিল, এই এপ্রিলে যে ফলাফল, এই জুন মাসে যে ফলাফল বেরিয়েছিল, তার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও 2021 সালের নির্বাচনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী আবার নির্বাচিত হয়েছেন, ক্ষমতায় আছেন। মোহাম্মদ ইউনূসের যে সরকার, যাদের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি সেখানে নেই, সেই সরকারকে কার্যত বসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের দায়িত্বে। কিসের ভিত্তিতে বসানো হয়েছে কেউ জানে না, কারা বসিয়েছে সেটাও জানে না, মোহাম্মদ ইউনূস কেন সেটাও মানুষ জানে না। দুটোকে বোধহয় তুলনীয় বলে ভাবা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জনমত রয়েছে, নরেন্দ্র মোদীর পক্ষে জনমত রয়েছে নিজস্ব ক্ষেত্রে, এবং এটা আসার কথা। সেই জনমতের প্রতিফলন তাদের বক্তব্যে বেরিয়ে এসছে। মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের শান্তি সেনা বাংলাদেশে পাঠাবার দাবি করেছেন। আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি ভারতের একজন নাগরিক হিসেবে। নিশ্চয়ই সেখানে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের প্রয়োজন আছে, কারণ আমার চোখে
40-এর দশকে 30-এর দশকে গত শতাব্দীতে নাজি জার্মানিতে যেটা হয়েছিল আজকের বাংলাদেশে সেটাই হতে চলেছে। সেদিন টার্গেট ছিল ইহুদিরা, আজকে টার্গেট হচ্ছে হিন্দুরা। হিন্দুদের যেভাবে অত্যাচার চলছে, এই অত্যাচার অতীতে এশিয়া কেন সারা বিশ্বে এই ধরনের অত্যাচারের উদাহরণ পাওয়া যাবে না। এবং এরম নয় শান্তম, হঠাৎ করে এই অত্যাচার শুরু হয়েছে। শেখ মুজিবের হত্যার পর থেকে শেখ হাসিনার আসার আগে অব্দি এই অত্যাচার চলেছে দীর্ঘদিন ধরে। আবার শেখ হাসিনা চলে যাওয়ার পর সেই অত্যাচারের মাত্রা বেড়েছে। ঠিক এই কারণে আপনি দেখবেন শান্তম, হিন্দুদের জনসংখ্যা বাংলাদেশে যেখানে এক সময় পূর্ববঙ্গে 30% বেশি ছিল, সেটা কমে এখন 10-11% সম্ভবত নেমে এসেছে। আরো কমে গেছে। যেখানে ভারতে যেখানে ভারতবর্ষে সংখ্যালঘু জনসংখ্যার অনুপাত বেড়েছে স্বাধীনতার সময় থেকে। সঙ্গে অত্যাচার হয়েছে খুব স্পষ্ট। হিন্দুরাই কেন অন্য দেশে চলে আসছে? অত্যাচার না হলে তো অন্য সম্প্রদায়ের মানুষও আসতেন। সঙ্গে যে হিন্দুদের উপর অত্যাচার চলেছে, যা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের নির্বাচিত নেতৃত্বে নির্বাচিত সরকারের রাজত্বে, সেই দিকে সম্ভবত সমস্ত বিশ্বের দৃষ্টি দেওয়ার উচিত। আমরা প্যালেস্তাইন নিয়ে অনেক কথা বলি, আমরা জার্মানি নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু পাশের দেশ বাংলাদেশে যখন একইভাবে হিন্দু নিধন চলছে, সেখানে শুধু হিন্দু নিধন চলছে বলে আমরা চোখ বুজে থাকবো যারা সেকুলার মানুষ, এটা বোধহয় ঠিক নয়। কিন্তু এই একই প্রবণতা আমি এই বামপন্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। এক তো তারা রাজনীতিতে কার্যতই রেলিভেন্ট হয়ে গেছেন, কেরালা বাদ দিলে বাকি রাজ্যগুলোয়। কেরালাতে উপনির্বাচনে এবার তারা পরাজিত হয়েছেন কংগ্রেসের কাছে। অন্যদিকে তারা প্রতিবেশী দেশে যখন আক্রমণ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপর, হিন্দু শব্দটা উচ্চারণ করতেই তাদের মধ্যে একটা দ্বিধা চোখে পড়ছে এবং মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এটাও সন্দেহ। এই কারণেই আমি প্রশ্নটা করলাম, তারাও কি পশ্চিমবঙ্গে একটা বাংলাদেশ ঘটাতে চেয়েছিলেন এই ডাক্তারদের আন্দোলনকে কেন্দ্র করে? এরম তো নয়, পশ্চিমবঙ্গে কোনো মহিলার ধর্ষণ হয়নি, কোনো মহিলার হত্যা হয়নি অতীতে, এই ধরনের আন্দোলন তো আমরা দেখিনি। তাহলে কি এমন হলো? এই আরজি করের অত্যন্ত মর্মান্তিক ঘটনা, কিন্তু এই ঘটনা যে প্রথম পশ্চিমবঙ্গে ঘটলো তা নয় তো, যে একে কেন্দ্র করে এত বড় আন্দোলন, একটা রাত দখলের ডাক হলো, এত আন্দোলন সংগঠিত হয়ে গেল, হঠাৎ সেখানে আজাদির ডাক উঠলো। আজাদির ডাক, ভাবুন, লড়াই হচ্ছে একজন ধর্ষিতা এবং একজনকে হত্যা করা হয়েছে মহিলা, তার জন্য সেখানে আজাদির ডাকও এসে গেল। তাহলে এর পেছনে কি অন্য কোনো ক্রিয়া, অন্য কোনো শক্তি কাজ করছে? আরো স্পষ্ট ভাবে প্রশ্ন করছি, যে ডিপ স্টেট বাংলাদেশে জড়িয়ে আছে বলে বহু মানুষ এখন মনে করছেন, সেই ডিপ স্টেট কি বামপন্থীদের মাধ্যমে ভারতবর্ষে অস্থিরতা তৈরি করতে চাইছেন? অলরেডি সংসদে প্রশ্ন উঠেছে, বামপন্থীদের সঙ্গী দল জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সাথে জর্জ সোরসের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। ঠিক একইভাবে বোধহয় বামপন্থীদেরও প্রশ্ন করার সময় এসছে যে বামপন্থীদের প্রভাবেই কি কংগ্রেসের এই বামপন্থী প্রবণতা দেখা যাচ্ছে? কংগ্রেসের এই প্রবণতা দেখা যাচ্ছে তারা ইলেকটোরাল সিস্টেমের উপর ভরসা না থেকে একটা জন অসন্তোষ তৈরি করে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, যেটা আমরা কৃষক আন্দোলনের সময় কার্যক্ষেত্রে দেখেছিলাম, সেখানে দাঁড়িয়ে তারা কোনোভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছেন। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী, এখানে ফেডারেল সিস্টেম অত্যন্ত শক্তিশালী। সেই জন্য হাজার দ্বিমত সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এই বিদেশ নীতির ইস্যুতে অনেক ক্ষেত্রেই এক সুরে কথা বলেন, বাংলাদেশেও বলছেন। এটা একটা আশার কথা। কিন্তু যে হিন্দু নিধন চলছে সেটা বন্ধ হওয়া দরকার। সেই জন্য রাষ্ট্রসংঘে এটাকে আরো ভালোভাবে তুলে ধরা দরকার এবং প্রয়োজন হলে রাষ্ট্রসংঘের এটা হস্তক্ষেপ করা প্রয়োজন। আমি আশা করব আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি ক্ষমতায় বসছেন, তারপর সদর্থক পদক্ষেপ দেখতে পাবো হিন্দুদের বাঁচানোর জন্য বাংলাদেশ। তাকে তো নির্বাচনের আগেও, মানে নির্বাচনের ফলাফল বেরোনোর আগেও এই বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গেছে, সরব হতে শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। এবং সেই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসাটা বোধহয় ডেমোক্র্যাটদের বদলে ট্রাম্পের চলে আসাটা বেশ খানিকটা চিন্তার এই মুহূর্তে বাংলাদেশে যারা রয়েছেন তত্ত্বাবধায়ক সরকার তাদের। কিন্তু মানে ট্রাম্প কখন কি করে বসবেন সেটা তারা জানেন না, তো সেই কারণেই আর কি ডেমোক্র্যাটরা তো তাদের পরিচিত মানুষ ছিলেন। আমি এইবারে একটা বিষয়ে আসবো, অবশ্যই সেই বিষয়টা নিয়েও কথা বলার দরকার ছিল এবং সুচিন্তিত মতামত পাওয়ার দরকার ছিল আজকে। সেটা হচ্ছে যে এক দেশ এক নির্বাচন, অনেক দিন ধরে নির্বাচন তো চলে আসবেই যে কোনো রাজনৈতিক আলোচনায়,
কারণ নির্বাচন হচ্ছে একটা নির্বাচকের হাতের একটা বড় সড়ো অস্ত্র। নির্বাচক মানে আম ভোটার, একেবারে সাধারণ ভোটার যারা, তারা নির্বাচন করেন তাদের সরকার, সেটা রাজ্যে হোক কিংবা দেশে হোক, সেই সরকারকে তারাই নির্বাচন করেন। ভারতের মতন গণতান্ত্রিক রাষ্ট্রে, সার্বভৌম রাষ্ট্রে ভোটারদের এই যে কাজটি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মানে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটি করবার জন্য প্রচুর সময়, প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যায়, খুব সত্যি। এই উপনির্বাচনগুলো কিংবা এগুলো তো করতেই হয়, কিছু তো করার নেই। বা রাজ্যে রাজ্যে নির্বাচন, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় নির্বাচন। কেন্দ্রের মূলত এটাই, কেন্দ্রের মোদী সরকারের, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের মূলত এটাই একটা বক্তব্য ছিল যে 57 সালে লাস্ট হয়েছে এক দেশ এক নির্বাচন, এবার কেন সেই এক দেশ এক নির্বাচনটা শুরু করা যাবে না। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়ে দিয়েছে। এবার কি এক দেশ এক নির্বাচন হবে, হলে কি কি ভালো হতে পারে এবং কি কি খারাপ হতে পারে, সেইটা একটুখানি জানতে চাইছি। প্রথম কথা শান্তম, আপনি বললেন 52 এবং 57 সালে ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন হয়েছিল। আমরা সংবিধানের রচয়িতারা তারা যদি মনে করতেন এই ধরনের নির্বাচন গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, তাহলে নিশ্চয়ই তারা 52 বা 57 এক দেশ এক নির্বাচন করতে দিতেন না। জওহরলাল নেহেরু বা বাবা সাহেব আম্বেদকর এই ব্যাপারে প্রতিবাদ করতেন, কিন্তু সেটা করেননি। এবং বহু মানুষ মনে করেনি এক দেশ এক নির্বাচন হওয়ায় বহু রাজ্যে সুবিধে পেয়েছিল জাতীয় কংগ্রেস, জাতীয় দল হিসেবে। বর্তমানেই এক দেশ এক নির্বাচনের এত বিরোধিতা ও বিরোধী পক্ষ থেকে আসছে এই কারণে বহু মানুষ মনে করছেন এই এক দেশ এক নির্বাচন হলে সুবিধে পাবে ভারতবর্ষের বৃহত্তম জাতীয় দল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ জোট, আরো স্পষ্টভাবে বললে তারা সুবিধে পাবে। এই সুবিধে যাতে তারা না পায়, অর্থাৎ ইস্যুগুলো যাতে এক না হয়ে যায়, অর্থাৎ ভোটাররা যাতে কনফিউজ না হয়ে যান ইস্যু নিয়ে, সেই জন্যই তারা আলাদা ভোট আলাদা সময় চাইছেন। কিন্তু একটি নির্বাচন করতে যে খরচা হয়, সেই খরচা কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই দেয়া হয়। তাহলে ভারতের সাধারণ মানুষকে কোথাও একটা জনমত নেওয়া উচিত আমার মনে হয়, যে এই খরচা কি তারা পকেট থেকে করে যেতে চান, তাদের টাকায় তাদের উপর ট্যাক্স বসিয়ে যে খরচা চলছে সেই খরচা কি তারা করতে চান? 2 নম্বর প্রশ্ন, এক দেশ এক নির্বাচন যদি বন্ধ হয় তাহলে সেক্ষেত্রে মানুষের ট্যাক্সের ক্ষেত্রে সেই সুবিধা কি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে? যে টাকাটা সাশ্রয় হবে সেটা ট্যাক্স বেনিফিট হিসেবে কি মানুষের কাছে পৌঁছবে? এই প্রশ্নটাও বোধহয় করা দরকার, কারণ যে টাকা বাঁচবে সে টাকা দিয়ে কি হলো সেই প্রশ্নটাও এসে যাবে। সুতরাং এই বিচারটা করা দরকার। ডোনাল্ড ট্রাম্প যেমন স্পষ্টভাবে আমেরিকায় বলেছেন, তিনি ক্ষমতায় এলে তিনি 21% যে 21% যে কর্পোরেট ট্যাক্স আছে সেটা কমিয়ে 15% করবেন। কখন করবেন? যখন কোনো কোম্পানি আমেরিকায় তাদের পণ্য ম্যানুফ্যাকচার উৎপাদন করবে এবং আমেরিকার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। খুব স্পষ্ট নীতি। এক দেশ এক নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় সরকারের এই নীতিটা আসা উচিত, যে তারা এক দেশ এক নির্বাচন করলে মানুষকে কত কম ট্যাক্স দিতে হবে, মানুষের ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, যারা ট্যাক্স দেন তাদের ট্যাক্স কতটা কমানো হবে, তার ফলে দেশের কি লাভ হবে। খরচা শুধু বাঁচানোটা যথেষ্ট নয়, সেই খরচা বাঁচানোর সুফলটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা বোধহয় গুরুত্বপূর্ণ। কোন খাতে খরচা হচ্ছে সেই বেঁচে যাওয়া অর্থ, সেটা বোধহয় সাধারণ মানুষের জানাটাও উচিত। এবং সাধারণ ভোটার যারা একেবারেই আম ভোটার, আমার আপনার মতন, তারা তাহলে পরিষ্কার হয়ে যাবে তাদের কাছে যে আদতে সরকার এটাই চাইছিল। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটা যে আমরা তো নানান রকম নির্বাচন দেখি। একটা পঞ্চায়েত নির্বাচন রয়েছে, বা যেটা আমাদের একেবারে পুরসভা বা পৌরসভাগুলোর নির্বাচন রয়েছে। সেই নির্বাচনগুলো একেবারে গ্রাসরুট লেভেলের নির্বাচন, এবং একেবারে বাড়িতে চলে আসবেন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধিকে নির্বাচন করি আমরা। পরবর্তীতে আরেকটু ওপরে উঠলে সেই নির্বাচনটা হয়ে যায় রাজ্য স্তরের নির্বাচন, অর্থাৎ বিধানসভার ভোট। আর তারও উপরে উঠলে লোকসভার ভোট, লোকসভার নির্বাচন। এই বিধানসভার ভোট, আমি ইস্যুগুলোর কথা বললেন আপনি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমি যখন আমি একজন সাধারণ ভোটার, আমি যখন নির্বাচনে ভোট প্রক্রিয়া, আমার যে নির্বাচকের দায়িত্বটি আছে সেটি পালন করতে ভোট কেন্দ্রে যাই, বুথে ঢুকে আমি দেখব, আমার ক্ষেত্রে সেরকমটাই হয়েছিল। আমি যে এলাকার ভোটার, সেখানে এই বিধানসভা নির্বাচনের সময় লোকসভারও একটি উপনির্বাচন হয়েছিল, এবং সেই লোকসভার উপনির্বাচনটি তার ঠিক পাশেই 2টি বুথ পাশাপাশি ছিল, 2টি ভোট মেশিন, 2টি ইভিএম পাশাপাশি ছিল।
একটিতে আমাকে ভোট দিতে হচ্ছিল বিধানসভার নির্বাচনে, অন্যটিতে লোকসভার উপনির্বাচনে। এই বিধানসভায় কাকে ভোট দেব, না ইনি রাজ্যে ক্ষমতায় আছেন বা এঁরা রাজ্যে ক্ষমতায় আসবেন বলে এই মুহূর্তে উদ্গ্রীব, তাদেরকে ভোট দিচ্ছি। আর অন্যদিকে লোকসভায় এঁরাই ভালো সরকার চালিয়েছেন বা এঁরা হয়তো পরবর্তীতে এলে ভালো সরকার চালাতে পারবেন, তাকে ভোট দিচ্ছি। এটা একেবারে সাধারণ ভোটার যারা যারা হয়তো এলিট ক্লাসের মানুষ নন, হয়তো শুনতে খারাপ লাগলেও তার কাছে হয়তো শিক্ষার আলোটা তেমনভাবে পৌঁছয়ও নি, একেবারে অল্প শিক্ষিত কিংবা একেবারেই শিক্ষাবিহীন একজন মানুষ, হয়তো তিনি কৃষিজীবী, হয়তো মানুষের সঙ্গে কাজ করে তার দিন চলে, সেই মানুষটি কতটা বুঝে উঠতে পারবেন, নাকি তাকে ভুল বোঝানো আরো সহজ হবে? বড় প্রশ্ন। প্রথম কথা শান্তম, আমি পাল্টা প্রশ্ন করতে চাই। 1952 সালে 57 সালে থেকে এটা বোঝানো খুব সহজ ছিল, তাহলে জওহরলাল নেহরুর মতো ব্যক্তিত্ব, যিনি গণতন্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতেন বলে বহু মানুষ মনে করেন, তিনি কেন আলাদা দেশ আলাদা নির্বাচন, এক দেশ আলাদা নির্বাচন এইসব করেননি? সেই সময় যেটা ঠিক ছিল, আজকে 2024-এ এসে সেটা বেঠিক কি করে হয়ে যায়? শুধু একটাই পরিবর্তন হয়েছে, তখন কেন্দ্রে ছিল কংগ্রেস, এখন কেন্দ্রে ভারতীয় জনতা। আমার একটা কথা বলবার আছে ভারতীয় জনতা, নীলাদ্রি, একটা কথা বলবার আছে। তখন ভারতীয় গণতন্ত্রের বয়স মাত্র 10, 1957। তারপরেই কিন্তু বিষয়টা ভাগ হয়ে যায়, আর এই মুহূর্তে ভারতীয় গণতন্ত্রের বয়স 77। ভারতীয় গণতন্ত্রের বয়স যদি 10 হয়, ভোটারদের তখন ম্যাচুরিটি অনেক কম ছিল নিশ্চয়ই। আজকে যখন 77, ভারতীয় ভোটাররা ভোট দিয়ে দিয়ে অনেক বেশি ম্যাচিওর। সেই 10 বছর বয়সী ভোটার যে সিদ্ধান্ত নিতে পারত, সেটা 77 বছরে এসে তারা নিতে পারবে না, এটা বলা কোথাও ভোটারদের অবজ্ঞা করা। 2 নম্বর কথা, আমরা কি এটা তাহলে বলতে চাইছি যে সাধারণ ভোটারদের বোধ বুদ্ধি বামপন্থী বুদ্ধিজীবীদের থেকে একটু কম, তারা একটু কম বোঝেন? ঠিক এই কারণেই কি কোনো কমিউনিস্ট দেশে নির্বাচন হয় না? চীনে কেন নির্বাচন হয় না? সোভিয়েত রাশিয়ার এই 70 কি 77 কত বছর ছিল আমার ঠিক জানা নেই, সেই সোভিয়েত রাশিয়ায় কোনোদিন গণনির্বাচন হয়নি কেন? তারা তো মানুষের জন্য কাজ করছিলেন, মানুষের সরকার, মানুষ ভোট দিলে তো তাদের দিকেই আসা উচিত, কিন্তু সেই নির্বাচন করার সাহস তারা দেখাননি কেন? কোথায় কি এই প্রশ্নটা এসে যায়? তাহলে কি এর মধ্যেও একটা ফ্যাসিস্ট প্রবণতা আছে, যাতে মানুষকে, জনগণকে, ভোটারদের ছোট করে দেখা, অর্থাৎ রাজনীতিবিদ বুদ্ধিজীবীদের বুদ্ধি ভোটারদের থেকে একটু বেশি, তারা দেশের ব্যাপারে একটু বেশি বোঝেন, এবং তারা বুঝতে পারেন কিন্তু সাধারণ মানুষ বোঝেন না। আবার 10 বছরের যখন গণতন্ত্র, 5 বছরের যখন গণতন্ত্র, তখন তারা বুঝতেন, 77 বছরে গিয়ে তাদের একটু বুদ্ধি কমে গেছে। এটাই কি আমরা বলতে চাইছি? আসল সমস্যাটা হচ্ছে, তখন কংগ্রেস ছিল, সব ঠিক ছিল, এখন বিজেপি আসে, যে পদক্ষেপে নেওয়া হবে সেটা সমালোচনা করা হবে। কারণ রাজনীতির ময়দানে বিজেপির কাছে বারবার হেরে, মহারাষ্ট্র, হরিয়ানা তার সাম্প্রতিক উদাহরণ, সম্ভবত ইস্যুহীন হয়ে পড়ছে অপোজিশন। রিয়েল ইস্যু থেকে সরে এসে তারা এই ধরনের নন ইস্যুগুলোকে ইস্যু করার চেষ্টা করছে, আদানি, এক দেশ নির্বাচন, তারা অর্থনৈতিক ইস্যু, সামাজিক ইস্যুগুলোকে সামনে দেয়। সেটাই একেবারে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই পেট্রোলের দাম কেন কমছে না এবং চালের দাম কেন বাড়ছে, সেই ইস্যুটা বোধহয় এই মুহূর্তে সাধারণ মানুষ অনেক বেশি রিলেটেবল হবে তাদের কাছে, কিন্তু এই এক দেশ এক নির্বাচন খায় না মাথায় দেয়, সেটাই হয়তো তারা বুঝতে পারবে না। কিন্তু রাজ্যগুলো যদি আপত্তি করে নীলাদ্রি, সেক্ষেত্রে কি কেন্দ্র সরকার এই বিষয়টাকে ইম্পোজ করে দিতে পারে? সেটা সংবিধান যে প্রভিশন আছে সেই অনুযায়ী কাজ হবে। ভারতবর্ষের সংবিধানে যদি সেই প্রভিশন থাকে, রাজ্যের আপত্তি সত্ত্বেও এটা করা যাবে, বা কত শতাংশ রাজ্যের আপত্তি হলে এটা করা যাবে, কত শতাংশ রাজ্যের আপত্তি হলে এটা করা যাবে না, সেটা হতেই পারে। যে রাজ্যে আঞ্চলিক দলের সরকার, তারা আপত্তি করতেই পারে, যেমন পশ্চিমবঙ্গ আপত্তি করেছে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকার অবস্থা বুঝে সেই ব্যবস্থা নেবে সে ব্যাপারে। এটা নিয়ে তো এটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া, কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ার সাথে এটা ঠিক না ভুল, সেটাকে গুলিয়ে ফেলা বোধহয় ঠিক নয়। আমার প্রশ্ন একেবারে বেসিক জায়গায়, 52 যেটা ঠিক ছিল, 57 যেটা ঠিক ছিল, যেহেতু সেখানে কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন, এখন যেহেতু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, সেটা ঠিক নয়। এটা কি করে হয়? তখন ভোটাররা ম্যাচিওর ছিল, এখন ভোটাররা হঠাৎ ইনম্যাচিওর হয়ে গেল, কারণ তারা বিজেপিকে ভোট দেয়, ধর্মান্ধ হয়ে গেছে, বিজেপিকে ভোট দেয় বোধে। এটা কি একটু কিছুটা একটা ইলেকটোরাল বায়াস চলে আসছে না যারা এর বিরোধিতা করছেন, নাকি ইন
ইনসিকিউরিটি থেকে তারা বিরোধিতা করছেন। যদি অর্থনৈতিক সামাজিক ইস্যুগুলো সত্যি ইস্যু হয়, তাহলে তো এক দেশ এক নির্বাচন, এক দেশ বহু নির্বাচন এসব করে কোনোভাবে তারা টিকিয়ে রাখতে পারবেন না সরকার। ৭৭ সালে ইন্দিরা গান্ধী যেমন পারেননি, তো ঠিক একইভাবে তাদের এই কনফিডেন্সটা কেন বিরোধীদের নেই? তারা প্রকৃত ইস্যুগুলোকে সামনে এনে লড়াই করবেন, যে কথা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে ইন্ডিয়া জোটের শরিকদের বলেছেন, যে আদানি ইস্যু নিয়ে যে তারা লড়ছেন, এই ইস্যুর কোনো খায় না মাথায় দেয় আপনার কথায়, সেটা মানুষ জানে না। সুতরাং অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে নিয়ে এসো, সেটা নিয়ে লড়াই করো। সেই দৃঢ়তা, সেই কনফিডেন্স বোধহয় বর্তমান বিরোধী নেতৃত্ব দেখাতে পারছে না। ঠিক সেই কারণেই ইন্ডিয়া জোটেও লালু প্রসাদ যাদব দাবি তুলছেন রাহুল গান্ধীকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দেওয়া হোক, কিন্তু কংগ্রেস তো আর বাঙালিদের হাতে নেতৃত্ব দেবে না। তারা সুভাষচন্দ্র বসুকেও মানেনি, আজকের মমতাকেও মানবে না, প্রণব মুখার্জিকেও সেভাবে গুরুত্ব দেয়নি। সুতরাং সেটাই তো স্বাভাবিক, এটাই তো ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে প্রক্রিয়া হয়ে এসছে। সুতরাং এর পিছনে মূলত কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া, সেটাই কারণ। তার সেই মাটি সরে যাওয়াটাকে অস্বীকার করে তারা বিভিন্ন অজুহাত তৈরি করছে। এই অজুহাতের একটি অজুহাত এক দেশ এক নির্বাচন, যেমন ইভিএমটা একটা অজুহাত, ঠিক তেমনি এক দেশ এক নির্বাচন 29-এ যখন তো যদি তাদের আসন আরো কমে আসে, তাহলে তারা এই অজুহাতটা দেবেন। অবশ্যই আমাদের একটু অপেক্ষা করতে হবে এক দেশ এক নির্বাচন শেষ পর্যন্ত ইমপ্লয়েড হয় কিনা, এবং একই সময়ে বিধানসভাগুলোর নির্বাচন, মানে সবকটি রাজ্যের সব বিধানসভা এবং লোকসভার নির্বাচন, সাধারণ নির্বাচন যেটিকে আমরা বলি, সেই সবটাই একসঙ্গে হয় কিনা, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ নীলাদ্রি আজকে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য। অনেকগুলো বিষয় আলোচনা হলো, পরবর্তীতেও হতে থাকবে অবশ্যই। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আর যে বিষয়গুলোর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এই মুহূর্তে, একদিকে যেমন আরজি করেন নির্যাতিতার বিচার পাওয়ার জন্য আমাদের অবশ্যই বিচারালয়ের দিকে তাকিয়ে থাকতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর ঠিক কি পদক্ষেপ করে এই যে দুজন জামিন পেলেন, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তাদেরকে তারা একেবারে নির্দোষ সেরকমটা এখনো পর্যন্ত হয়নি, সাব্যস্ত হননি নির্দোষ, কিন্তু তারা জামিন পেয়েছেন। একজন জামিনে খালাসও পেয়েছেন, একজন পাননি। তদন্ত চলবে অবশ্যই, পরবর্তীতে আমরা জানতে পারবো হয়তো যে বিচার কবে পাওয়া গেল। কিন্তু এই মুহূর্তে আবার শুরু হয়ে গিয়েছে আন্দোলন, এবং রাস্তায় নেমে গতকালও আমরা দেখলাম মিছিল, সিজিও কমপ্লেক্স অভিযান হলো। কিন্তু সেই সবগুলো কি বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে নাকি তদন্তকে ত্বরান্বিত করবে, সেই বিষয়টা আমাদের জানা নেই। আর সেই প্রশ্নগুলোই তো আপনাদের প্রশ্ন, সেগুলোই আমার মুখে উঠে এলো। আর সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ, তাকে নিয়ে ভারত ঠিক কি ভাবছে সেদিকেও আমাদের যেমন তাকিয়ে থাকতে হবে, আমাদের তাকিয়ে থাকতে হবে অবশ্যই এই মুহূর্তে একটা বড় ইস্যু। আমি জানি সাধারণ মানুষ তাতে খুব বেশি ইন্টারেস্টেড নন, কিন্তু তাঁদেরই ইস্যু, সেটা হচ্ছে এক দেশ এক নির্বাচন হলে ঠিক কি করবে রাজ্যগুলো। তাদের বিধানসভা ভোট লোকসভা ভোটের বানের জলে ভেসে যাবে, এরকম একটি কথা ইদানিং শুনতে পাওয়া যাচ্ছে। সেই বিষয়টি সত্যি সত্যি হবে কিনা, সে বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যগুলির সরকার ঠিক কি ভাববে, সেদিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে। আজকের মুখোমুখি এই পর্যন্তই। সব রকমের খবর, সব খবর পেতে নজর রাখতে হবে হাই নিউজে। নমস্কার।